সহজ উপায়। আপনার বাংলায় একটা কথা আছে, পচা শামুকে পা কাটে। এখন এইসব ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, শুধুমাত্র লিপ সার্ভিসে ব্যাপৃত থাকি, তাহলে চরম মূল্য হয়তো দিতে হবে এই দেশের সরকার, রাষ্ট্র এবং জনগণ। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক, এতদিন দেরি হয়েছে এটাই অস্বাভাবিক। তো আজকে এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন, এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়েই পাচ্ছি না। সচিবালয়ে আগুন, এই আগুন আসলেও লাগিয়েছে আওয়ামী লীগ, এটা এখন স্পষ্ট। তো আগুন যদি আওয়ামী লীগ লাগিয়ে থাকে, এই আগুন লাগানোর মাধ্যমে সরকারকে কি বার্তা দিল হাসিনা? দর্শক, এ বিষয়ে নিয়ে তথ্য দিয়েছেন ডক্টর কলিমুল্লাহ। পাশাপাশি এই আগুন লাগা নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, যে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এবং এখনও সচিবালয়ে তাদের কত দালাল রয়েছে। দিতে হবে এই দেশের সরকার, রাষ্ট্র এবং জনগণ। ধন্যবাদ। দেখুন, মিডিয়া সেল যেটি আছে ফায়ার সার্ভিসের, তাদের ভাষ্য মতে রাত 1:52 এই খবরটি তারা পান এবং 1:54 অর্থাৎ 2 মিনিটের মাথায় তারা তাদের 8টি ইউনিট এই অগ্নি নির্বাপনের কাজ শুরু করে এবং সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে এবং শেষ অবধি মোট 19টি ইউনিট ব্যাপৃত হয়েছিল এই অগ্নি নির্বাপন যজ্ঞে। এবং এই নির্বাপন কার্যক্রম চলাকালীন সময়ে আবার ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের সোহানুজ্জামান নয়ন নামে একজন কর্মী নিহত হন। 7 নং ভবনে সচিবালয়ের ভেতরে মোট 6টি মন্ত্রণালয় আছে যেখানে আগুন লেগেছিল। যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এবং এই মন্ত্রণালয়, 6টি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এখানে অবস্থিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে 2টি ভবন আছে, সে 6 নং ভবন এবং এই পাশে সম্ভবত 8 নং ভবন, এর মাঝখানে অবস্থিত এই ভবনটি। এবং এই যে আপনার মাঝরাতে যখন সচিবালয় বন্ধ এবং আপনি জানেন যে এটা কি পয়েন্ট ইনস্টলেশন, পুলিশের পাশাপাশি আপনার এখন সেনাবাহিনীও এই দায়িত্ব পালন করেন, সচিবালয়ে ডিউটি থাকে তাদের। আর এই 5 অগস্টের বিপ্লবের পরে আমরা দেখেছি যে বারংবার সচিবালয় আক্রান্ত হয়েছে। কখনো ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা, তারা সচিবালয় দখল করে তাদের দাবি সাফল্যের সঙ্গে আদায় করে নিতে সক্ষম হয়েছেন আনপ্রেসিডেন্টেড ভাবে, যা কশিনকালে কখনো ঘটেনি। বিনা পরীক্ষায় ফলাফল দিতে হবে। তারপর এর ধারাবাহিকতায় আনসার থেকে শুরু করে যত রকমের সেগমেন্টের লোকজন আছে, কম বেশি সবাই সচিবালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। মারপিট হয়েছে, ধরপাকড় হয়েছে। সর্বশেষ 53 জন আমার জানা মতে ছাত্রছাত্রী, তারাও আটক হয়েছেন। সেই আপনার ঢাকা বোর্ডের, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে পদত্যাগ করতে হবে, এটা ছিল প্রথমে দাবি। তারপরে যে না, পদত্যাগ করা যাবে না, সেটা আরেক দাবি। অদ্ভুত, বিপরীত ধর্মী বিভিন্ন দাবি দাওয়া দিয়ে যত রকমের টেনশন রিলিজের কাজগুলো আছে সব সচিবালয়ের উপর দিয়ে গেছে। আমার জানা মতে বিনয় বাদল দীনেশ, সেই ব্রিটিশ আমলে স্বদেশী আন্দোলন যারা করতেন, তারা একবার গুলি করে লাট সাহেবকে মেরে ফেলেছিলেন। আর সেই সময় সচিবালয়ে, অর্থাৎ কলকাতা তখন রাজধানী ছিল, সচিবালয়ে যেটা রাইটার্স বিল্ডিং, সেখানে অবাধে যাতায়াত করা যেত। এই ঘটনার পর এই পাস সিস্টেম চালু হয়। তারপর আপনার এরশাদ শাসনামলে 2008-এর দিকে সম্ভবত, সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের দেয়াল ফুটো করে ফেলা। আন্দোলনকারীরা ঢুকবার চেষ্টা করে, কিন্তু জেনারেল এরশাদ সতর্ক মানুষ ছিলেন, আগে থেকেই বিষয়ের সম্পর্কে খোঁজ খবর জানতেন, ফলে সেটি আটকানো গিয়েছিল। এইবার আমরা দেখলাম যে এই বিপ্লবোত্তর কালে বারংবার এই সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।
এখন মানে ধরুন সচিবালয়ে আপনার আক্রান্ত এই যে আক্রান্ত ঘটনাটা, করে হুম, জি, এখন সচিবালয়ের অভ্যন্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী সংগঠিত ক্যাডার হচ্ছে প্রশাসন ক্যাডার, এবং তারা কিন্তু হুম, রেস্টিভ। তারা প্রশাসন সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে, তাদের যে খসড়া প্রস্তাব যেগুলো লিকড হয়েছে, সেইটাতে তারা প্রবল অসন্তোষ ব্যক্ত করেছেন। শুরুতেই এর কম্পোজিশন নিয়ে তারা বেঁকে বসেছিলেন, সেসব দিয়ে সরকারকে বা কমিশনকে কিন্তু মাথা নোয়াতে হয়েছিল। তাদের হুম, মতামতকে প্রাধান্য দিয়ে আবার রিকনস্টিটিউট করতে হয়েছে আপনার এই কমিশন। এবং এখানে আমার জানা মতে আমার একজন সহকর্মীও আছেন, সাবেক সহকর্মী, বা বর্তমানে পরে তিনি আবার যুক্ত হয়েছেন, একজন মাত্র একাডেমিক। এখন এই আহ, কমিশনের পক্ষ থেকে যে ধরনের মতামতগুলো দেয়া হচ্ছে, তাতে প্রশাসন ক্যাডারের যে একাধিপত্য তা রীতিমতো ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। তো ন্যাচারালি এ ব্যাপারে তারা এক কাট্টা, এবং ইতিমধ্যে তারা নানান রকম আলটিমেটাম দিয়েছেন। 4 তারিখে তারা আবারও অ্যাক্টিভ হবেন এরকমের ঘোষণা দেয়া আছে। তারপরে মহিত সাহেব, যিনি আহ, এই কমিশনে পৌরোহিত্য করছেন, তারও পদত্যাগ দাবি করা হয়েছে। এখন অনেকে এর মনে এই পারসেপশনটা দৃঢ়মূল যে তাদেরই একটা ইঙ্গিত হয়তো থাকলেও থাকতে পারে। আর মনে হুম, রাখতে হবে যে এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি, বছর শেষ, নতুন বছর শুরু হবে, এবং আন্তর্জাতিক এর পরিসরও কিন্তু আছে। ট্রাম্প প্রশাসন টেক ওভার করবে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র খুব একটা স্বস্তিতে নেই আমাদের নিয়ে। আবার পাকিস্তানের সঙ্গে আমাদের দহরম মহরম বাড়ছে, এই বিষয়গুলো কিন্তু একেবারে উড়িয়ে দেয়া যায় না। তো ফলে সব মিলিয়ে একটা স্মিয়ার ক্যাম্পেইনও কিন্তু চলছে। তো সেই জন্য এটাকে নিছক দুর্ঘটনা হিসেবে অনেকে দেখতে নারাজ। অনেকে ভাবছেন যেটা নাশকতা সামিল, এবং কাইন্ড অফ এ ওয়ার্নিং শট। আপনার এটা ভবিষ্যতে খেয়াল করে দেখেন যে অগাস্ট বিপ্লব সফল হওয়ার পেছনে বা পশ্চাতে কিন্তু প্রচুর নাশকতার ঘটনাগুলো কিন্তু ঘটেছিল, যে কারণে হাসিনা সরকার কাবু হয়ে পড়ে। এখন এটা তো সবচেয়ে সহজ উপায়। আপনার বাংলা একটা কথা আছে, পচা শামুকে পা কাটে। এখন এইসব ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, শুধুমাত্র লিপ সার্ভিসে ব্যাপৃত থাকি, তাহলে চরম মূল্য হয়তো দিতে হবে এই দেশের সরকার, রাষ্ট্র এবং জনগণকে। ধন্যবাদ। জি। আমি আপনার কাছে ছোট করে আজকের বিষয়টি একটু শুনতে চাই 2003 সালে সেই বিমান দুর্ঘটনা নিয়ে। সেটাও কি নিছক দুর্ঘটনাই ছিল কিনা, আর সেখানে আমরা কয়েকজন সেনা কর্মকর্তাকে হারিয়েছি, তাদেরকে নিয়ে আমরা খুব একটা আলোচনায় আসতে দেখি না কেন? দেখুন, এই বেনিন দুর্ঘটনাটি, এটি নিয়ে আমার জানা মতে বাংলাদেশে সবসময় উচ্চকিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় মেজর আফসারি স্যার। মাই হ্যাটস অফ টু হিম। তার একক প্রচেষ্টায় আপনার এই অবস্থানটি লোকজন জানতে সক্ষম হয়েছে। তিনি আমাকে প্রতিবারই আমন্ত্রণ করেছেন, যতবার প্রেস ক্লাবে তিনি এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আমি একাধিকবার গিয়েছি। এবং আসলে এটা তো একার মাথা ব্যথা হওয়ার কথা নয়। এটা আমাদের সশস্ত্র বাহিনীর সম্মানের প্রশ্ন হুম, জড়িত। আমাদের এই যে শান্তি রক্ষা মিশনে যারা যান, তারা কিন্তু বাংলাদেশকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে, যেটাকে ইংরেজিতে এক্সপ্রেশন যেটা আছে যে টল, মানে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। তো সেই জন্য আমার মনে হয় এই যে যারা ইন্তেকাল করলেন দুর্ঘটনায় পতিত হয়ে, তাদের শহীদের মর্যাদা প্রদান করা দরকার। মন্ত্রণালয় বা তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী ছিল না, আপনারা জানেন। এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করত, আর তার ছেলেকে রাখত উপদেষ্টা, এবং তাকে কোটি টাকা বেতন দেওয়া হতো, কিন্তু প্রচার করত সে নাকি অবৈতনিক। আজকে সচিবালয়ের এই দপ্তর পুড়ে যাওয়ার পিছনে যারা কারণ খুঁজে না পান, তারা একটু বুঝে নেন যে এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক কিনা। অযৌক্তিক না, এই দপ্তরে আগুন লাগাটাই যৌক্তিক, আগুন লাগাটাই কথা। আগুন যদি না লাগে
তাহলে সজীব ওয়াজেদ জয়ের আইসিটি দপ্তরকে ব্যবহার করে লুটপাট এইটা তো প্রকাশ হয়ে যাবে। এবং ওইটাই কিন্তু আসিফ মাহমুদ বলছিল যে তারা একটু গোছাচ্ছিল হাজার হাজার কোটি টাকা লুটপাট কিভাবে হয়েছিল সেইটা, এবং পুরাটা পুড়ে ছাই হয়ে গেছে, পুরোটা পুড়ে ছাই হয়ে গেছে। শেখ হাসিনা এখানে এই দপ্তরে এই মন্ত্রণালয়ে কত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে তার কাছে এটা কোনো বিষয় না, তার কাছে এগুলো কিছু না, তার কাছে এগুলো যে কিছু না তার প্রমাণ হলো বাইতুল মোকাররমের সামনে আমি একটু আগে বলছিলাম সাপ ছাড়ে দিয়ে আন্দোলনকারী নাগরিকদেরকে সে হত্যা করেছিল, 17 জন আহত হয়েছিল, 2 জন মারা গিয়েছিল। সেই ঘটনায় আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তারও হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মাঝে বোমা বিস্ফোরণ করেছিল। বাংলাদেশের রাজনীতিতে প্রথম বোমাবাজি শুরু করে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা মারার মাধ্যমে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কেন এখানে আগুন লাগাটা স্বাভাবিক, এতদিন দেরি হয়েছে এইটাই অস্বাভাবিক, এইটাই অস্বাভাবিক। আমরা আজকে বলছি এই যে ধরেন আমাদের সীমান্ত দিয়ে মাদক ঢোকে, তাই না? সীমান্তে যারা আছে তারা তো মাদকটা আটকালেই মাদক বন্ধ হয়ে যায়, তাই না? বন্ধ হয়ে যায় না? কিন্তু সেটা না আটকায়ে সারা দেশে চোর পুলিশ খেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে, তাই না? ঠিক একইভাবে শেখ হাসিনা যখন গণ অভ্যুত্থানের সময় এখানে পালাচ্ছিল তাকে ধরলেই তো খেলা শেষ, তাই না? কিন্তু খেলা শেষ করা হয় নাই, খেলা শেষ না কইরা তাকে পালায় দিয়া এই যে দেশের বিরুদ্ধে লাগাতারভাবে ষড়যন্ত্র অব্যাহত আছেই, তাকে ছাইরা দিয়া এখন আমরা চোর পুলিশ খেলতেছি। এই চোর পুলিশ খেলার জন্য দায়ী কে? সেনাবাহিনীর প্রধানের নাম নিলে খুব বেশি অন্যায় হবে নাকি? হ্যাঁ, ওনার কোনো ডিসিশন ছিল না এখানে যেটা দেবেন উনি? মায়া দেখাইছে শেখ পরিবারের সদস্য, শেখ পরিবারের সদস্যকে কিছু করা যাবে না, তাই তো? শেখ পরিবারের কোনো সদস্যকে এই সরকার গ্রেপ্তারের জন্য কোনো কার্যক্রম করেনি, কোনো কার্যক্রম, কোনো তৎপরতা নাই, কেউ গ্রেপ্তার হয়নি, একজনও গ্রেপ্তার হলো না। কেন? ওইদিকে গ্রেপ্তার করবেন না আর এদিকে গুপ্ত হত্যা হবে, তাহলে দায়টা আপনারা নেবেন না কেন? এবং এই যে গুপ্ত হত্যা বিষয়ে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা কোনো বক্তব্য দেয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বক্তব্য দেয়নি। কেন বক্তব্য দিলেন না? কেন বক্তব্য দিলেন না? কেন তদন্ত হলো না? গণমাধ্যমের ভাইয়েরাও নিউজ করেননি, কেন নিউজ করেননি? কেন? এটা কি ঘটনা নয়? একটা ছেলেকে 5 জনে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো, হত্যা করে দিল, কেউ নিউজ করলো না, এটা কোনো কথা? এই ছেলেটা আমার পাশাপাশি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আন্দোলন করেছিল, তাকে হত্যা করা হলো। এরপরে আরেকজন, বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছিল পাসপোর্ট অধিদপ্তরের এডিজি সেলিনা বানু 7 দিনে 7.5 কোটি টাকা ইনকাম করেছিল, 7 দিনের মধ্যে। এটা নিউজ হয়েছে, খবর আসছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি এই ঘটনার, স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং আমাদের ওই স্মারকলিপি এখানে তৈয়ব ভাই আছে পাশে, সেই স্মারকলিপিতে রিসিপ্ট কপি দেবে না উনি। আমার কথা, আপনি রিসিপ্ট কপি দিবেন না কেন? তার মানে কি সেলিনা বানু আপনার কে হয়? আপনিও কে হয়? কি সম্পর্ক আছে? তার প্রতি মায়া কেন? এত বড় দুর্নীতির খবর আমরা প্রকাশ করে দিলাম। এখন উল্টো যেটা হচ্ছে, যারা এই খবর পাসপোর্ট অধিদপ্তরে প্রকাশ করছে তাদের কয়েকজনকেই এই পাসপোর্ট জালিয়াতির জন্য বহিষ্কার করা হয়েছে। সুন্দর না? সুন্দর না? আমাকে মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে, ভাই দেশ কেমন চলছে? আমি বলি, ভাই জেলখানা থেকে মুক্ত আছি, শুকরিয়া। আমরা কি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি? মধ্যরাতে আমাদের সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো সেটার বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নিয়েছে? আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, তিনি থাকবেন সদস্য সচিব, থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং 3জন বিশেষজ্ঞ। তারা হচ্ছেন বুয়েটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মনজুর, ডক্টর ইয়াসির আরাফাত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং পরের জন্য নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত। তো এই কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে, সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দিবেন। এই যে দুঃখিত, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করে আমাদেরকে বলবেন উৎস কি, কারণ কি, এটা তারা আমাদেরকে 3 দিনের মধ্যে জানাবেন। এটা আমরা মনে করেছি যে আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়া দরকার, সেজন্যই আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন। I stand corrected, আমার ফায়ার বলা উচিত ছিল, সেখানে হয়তো আমি বিস্ফোরণ শব্দটা বলে ফেলেছি, বাট ফায়ার। জি বলেন। না, এইরকম তো আসলে সরকার ধারণা করতে পারে না। সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। জি, আমি দেলোয়ার হোসেন কালেরকণ্ঠে কাজ করি। আপনারা আজকে সরেজমিন এখানে গেছেন, কয়েকজন উপদেষ্টা আপনারা যারা আছেন সবাই সেখানে গেছিলেন, আমরাও ছিলাম। আপনারা আগুনটা মধ্যরাতে লাগছে, কিন্তু এটা দীর্ঘ সময়ে আগুনটা আমরা দীর্ঘদিন সচিবালয়ে দেখেছি। এর আগেও মাঝে মধ্যে ছোটখাটো এরকম দুর্ঘটনা হয়েছে, খুব ছোট টিম গিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে আগুনগুলো নেওয়ানো সম্ভব হয়েছে। কিন্তু এবারে আগুনটা এত দীর্ঘ সময় লাগানোর কারণ কি? প্রায় 7 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। আর একই সঙ্গে রাস্তায় আরেকজন ফায়ার কর্মীও নিহতের ঘটনা আমরা দেখেছি দুঃখজনক ভাবে। যে একই সাথে 2টা ঘটনা দেখছি। প্রথম কথা হচ্ছে যে ফায়ার কর্মী যিনি মারা গেছেন, আজকে আমাদের ক্রয় সংক্রান্ত একটি কমিটির মিটিং ছিল, সেখানে আমরা একটা শোক প্রস্তাব তার জন্য নিয়েছি। আর আগুনটা আরো আগে নিভানো যেত কিনা, আগুন নেভাতে বিলম্ব হয়েছে কিনা, এইগুলো কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত আমরা উত্তর দিতে পারবো না। আরেকটি বিষয়, যে এখানে ফায়ার যারা শুরুতে গেছিলেন 7 জন ব্যক্তি গেছিলেন, 5 জন ফায়ারম্যান, একজন ড্রাইভার এবং ওখানে যারা সেকেন্ড ইনচার্জ ছিলেন, আমি তাদের সাথেও কথা বলেছি। যে তারা বলছেন যে শুরুতে তারা পশ্চিম পাশে আগুনটা দেখছেন। তারা যখন শুরুতে একজন পুলিশ কনস্টেবল তাদেরকে খবর দেওয়ার পরে তারা যখন 1:50 দিকে যায়, এরপরে যখন আগুনটা কিছুটা তারা নিয়ন্ত্রণ বা একটু কাজ করছে, পরেই তারা দেখছে পূর্ব পাশে আরেকটা আগুন। এই যে একই সময়ে 2টা আগুন, মানে সামনের দিকে ইয়াদ আসছে, মানে বিচ্ছিন্ন 2 জায়গাতে। এই জায়গা মানে আসলে এখানে তো এমন প্রশ্ন আসছে যে পিছনে মানে অন্য কেউ ছিল কিনা, এরকম কোন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, যে উনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এই বিষয়ে কথা বলেছেন কিনা, যে আগুনটা এভাবে কেন? হ্যাঁ, যার যার অবস্থান থেকে প্রত্যেকেই কথা বলেছে এবং আপনারাও যদি প্রথম দিকে কেউ যেয়ে থাকেন, কেউ কোনো ভিডিও করে থাকেন যেটা হয়তো আমাদের কাছে নেই, আমরা যারা সকালে গেছি, সেগুলো দিয়েও আপনারা তদন্ত করবেন। যে কমিটি, সেই কমিটিকে দয়া করে সাহায্য করবেন। অনেক প্রশ্ন অনেকের মনে আছে, সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মতন করে দিতে থাকি তাহলে তার তদন্ত কমিটি করে কোনো লাভ হচ্ছে না। তদন্ত কমিটিকেই যার যা বক্তব্য আছে, যেমন আপনি যে বক্তব্যটা বললেন সেটা জানিয়ে দেওয়া হবে। অন্য কারো কাছে যদি অন্য কোনো তথ্য মনে হয় যে এটাও তদন্ত কমিটির দেখা উচিত, আপনারা সেটা জানিয়ে দেবেন। কারণ এই ঘটনা অবশ্যই একটা সুষ্ঠু
এবং বিস্তারিত তদন্ত হতে হবে। এটা আজকে যে ঘটনা ঘটলো, এটা যদি কোনো কারণটা যখন আমরা নির্ধারণ করব, সেই কারণ অনুযায়ী আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব। এই ঘটনা আর যাতে কখনো না ঘটে সেটাকেও আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ওর যে কার্যালয়, ওর আর ওখানে বসারই কোনো উপায় নেই, পুরোটা কার্যালয়ই তার নথি যা আছে সব পুড়ে গেছে। তো এই ধরনের ঘটনা এখানে নিরাপত্তার ব্যত্যয় ছিল কিনা, অন্য কোনো বিষয় ছিল কিনা, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, এগুলো সবই এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যার যেটা মনে হয় আমাদের মতামতগুলো আমরা তদন্ত কমিটিকে জানাবো। জি, আমার যেটা জানার বিষয় যে কয়টি মন্ত্রণালয়ের নথি আসলে পুড়ে গেছে, আর সেই নথিগুলো কি রিকভারেবল কিনা, নাকি একেবারে ইরিকভারেবল কিছু নথি পুড়ে গেছে? সব ধরনের প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ আর বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন হচ্ছে ডাক টেলিযোগাযোগ ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। আমরা স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। বিশেষ করে একটা জেলায়, পিরোজপুর জেলায়, যেই বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি, এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে, তবে সেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম যে সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন, তো এই যে অর্থ লোপাটের যে বিষয়টা, এটাকে আমরা রিকভার করে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবো। মাননীয় উপদেষ্টা, আমি তোফাজ্জল হোসেন। মাননীয় উপদেষ্টা, আমি কাজ করি দা বিজনেস স্ট্যান্ডার্ডে। আপনারা আজকে বলেছেন যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র হতে পারে। আপনাদের এই কথার প্রেক্ষিতে দেশের মানুষ আজকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের খুব আলোচনা সমালোচনা হয়েছে। অনেকে বলছে আপনারা ক্ষমতা আসার পরে যে বিশেষ করে 14, 18 এবং 24 যে নির্বাচনগুলো যারা আমলারা করেছে তাদেরকে দেশের মানুষ আমলা লীগ হিসাবে জানে, এবং এদের সহযোগী ছিলেন মিডিয়ার কিছু ব্যক্তিত্ব যাদেরকে মিডিয়া লীগ মনে করা অনেকে। তো দেশের মানুষের যারা রক্ত দিল তাদের প্রশ্ন হচ্ছে, আপনারা ক্ষমতায় গিয়ে এই সমস্ত যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে ছাড় দিচ্ছেন কেন? সবাই মনে করছে আপনারা ছাড় দিচ্ছেন, তাদের সাথে সহযোগী হয়ে কাজ করছেন, এবং আপনারা তাদের ব্যাপারে সফট। দেশের মানুষের এই প্রশ্ন বা ক্ষোভের জায়গাগুলো দেখা দিয়ে। প্রথম কথা হচ্ছে, কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয়। সেই তদন্তের কাজ করে অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অনেককেই চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করা হয়েছে, কেউ কেউ এমনকি কারাগারেও গেছেন। ফলে ছাড় দেওয়া হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে
গতিটা রেখে একই সাথে ঢেলে সাজানোর কাজটাও আমরা করছি। এটা এমন না যে কোনো একজন দাগী আসামি আছেন যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে এসছে, কিন্তু আমরা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করিনি। ফলে যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলো করে সরকারকে এগোতে হয়, সেজন্য সরকার সেই আইনানুগ প্রক্রিয়া ফলো করছে। একটা কথা আপনারা বলার আগে একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আমরা অনেক ডিজিটালাইজেশনের কথা শুনে দায়িত্বে এসেছিলাম। আবারও বলছি যে আমরা ক্ষমতায় এসেছি এটা মনে করি না, দায়িত্বে এসেছি। তো আজকে এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন, এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়েই পাচ্ছি না। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বুঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। জি, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে কি পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না যে হঠাৎ করে আপনার গভীর রাতে অগ্নিকাণ্ডটি ঘটলো? এটা কি কোনো সাধারণ ঘটনা, কোনো নাকি কোনো এটা বড় ধরনের ষড়যন্ত্র? এই প্রশ্নটা আপনার মতন আমাদেরও, কারণ বাংলাদেশ সচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় নাকি এটা অন্য কোনো বিপর্যয়? এগুলোর উত্তর পাওয়ার জন্য আমাদেরকে তদন্ত কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি তদন্ত কমিটির গঠনটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে সবকটা সম্ভাবনাকে মাথায় রেখেই আমরা আগাচ্ছি। কিন্তু এইখানে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না, অন্তত সরকারের পক্ষ থেকে ধারণা আলোচনা করাটা ঠিক হবে না। আপনারা কি আগে থেকে কোনো ইনফরমেশন, কোনো মেসেজ বা কোনো গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না এই জাতীয়? মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পরিচালনা করার জন্য, কার্যক্রম চলমান রাখার জন্য আমরা অন্যান্য সরকারি বিভিন্ন দপ্তর যেখানে জায়গা খালি আছে সেই জায়গাগুলোতে রিলোকেট করার প্রক্রিয়া শুরু করেছি। অলরেডি আমরা খুঁজে দেখছি যে কোথায় কোথায় খালি আছে, কোথায় কোথায় মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আপাতত অস্থায়ীভাবে পরিচালনা করা যায়। গোয়েন্দা তথ্যের ব্যাপারে পর্যাপ্ত বা অপর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত। তো তথ্যের প্রবাহটা আমাদের ঠিক আছে কিনা সেটাও আমাদেরকে তদন্ত কমিটির মাধ্যমে দেখতে হবে, কিন্তু নিশ্চয়ই তথ্য থাকলে আমরা বসে থাকতাম না। জি, আমার নাম তানভীর খন্দকার, ডিজিটাল টেলিভিশনে কাজ করি। অপরাধ বিভাগে কাজ করতে গিয়ে দেখেছি বিগত দিনে আসলে যে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে সেটা আসলে আলোর মুখ দেখে না। অনেক সময় সেটা পিছিয়ে পেয়ে বা সেখানে প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকবার সময় বাড়ানো হয়। যেহেতু এটি একটি বড় ধরনের ঘটনা, বাংলাদেশের ইতিহাসের মধ্যে বড় এরকম সচিবালয় কখনো ঘটেনি। তো এই যে 3 দিনের কথা আপনারা বলছেন, এটা কি 3 দিনেই থাকবে নাকি আরো প্রতিবেদন জমা দেওয়ার সময় দেবে? এই কথাটা আমার বলা উচিত ছিল। আসলে 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা ওখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন, সবাই দেখতে পাবেন। তদন্তের স্বার্থেই হয়তো প্রাথমিক রিপোর্টটা দেওয়া সম্ভব নাও হতে পারে, কিন্তু ফাইনাল রিপোর্ট যখন হবে এবং সেটাও দ্রুততার সাথেই হবে, সেটার কপি আপনারা সকলেই পাবেন। প্রথমে জানতে যাচ্ছি যে সচিবালয় একটা স্পর্শকাতর এলাকা, এই এলাকাতে আমাদের রাতের বেলা নিরাপত্তা ব্যবস্থাটা কেমন থাকে? যারা থাকেন তাদের কাছ থেকে আপনারা ফার্স্ট ইনফরমেশন কিছু পেয়েছেন কিনা? আর অনেক সময় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা গান পাউডার ব্যবহার কথা শুনে থাকি, এই ধরনের কোনো কথা আপনারা শুনেছেন কিনা বা আগুনের যে নমুনা তা দেখে মনে হয়েছে কিনা? যেহেতু আপনারা বলছেন যে আচ্ছা, আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে।
আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল। প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক যারা ওখানে ছিল রাতের বেলা তাদেরকে যেটা জিজ্ঞেস করা হয়েছে এবং সে প্রেক্ষিতে তারা যেটা বলেছে এটা অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় দিয়েছেন যে একজন প্রহরী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা ধোঁয়া দেখতে পেয়েছে এবং তারপরেই সে সকলকে অবহিত করেছে। সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকে, কারা কারা থাকে? আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ শক্তিশালী রয়েছে এখনো। সচিবালয় বলেন, প্রশাসন বলেন, সব জায়গায় এখনো পর্যন্ত তাদের লোক রয়েছে আর সেগুলোর মাধ্যমে তারা এই সমস্ত অপকর্মগুলো করছে এবং তারা মোটামুটি সফলতা অর্জন করেছে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ভয়ঙ্কর ধরনের বার্তা দিয়েছে আওয়ামী লীগ যে আমরা চাইলে অনেক কিছু করে ফেলতে পারি। দর্শক, হয়তোবা তারা করবে, এজন্য আমাদের সরকারকে উচিত প্রস্তুত থাকা এবং পদক্ষেপ নেওয়া, সামনে যাতে এমন ঘটনা না ঘটে।